আজকে আমরা আবার চলে এলাম আবার একটা নতুন ক্লাস। খুব তাড়াতাড়ি এই ক্লাসটা আমাদের করতে হলো। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি কয়েকটা কথা বলব। প্রথমত, আমরা যেভাবে এই সিস্টেমের মধ্যে দিয়ে এগোচ্ছি, যেভাবে আমরা ক্লাসগুলো একটার পর একটা করছি, তাতে আমি কিন্তু কোনো ফিডব্যাক পাচ্ছি না। অর্থাৎ ক্লাসগুলো সবাই ঠিকঠাক রপ্ত করতে পারছে কিনা, বা কার কোন জায়গায় কি অসুবিধাটা হচ্ছে, সেটা কিন্তু কেউ ফিডব্যাক আমাকে দিচ্ছে না। তা সেইটা আমি আজকে প্রথমে বলবো যে যার যে ভিডিওটা, যে পোর্শনটা বা যে জায়গাটা কারো যদি অসুবিধা হয়, বা আমি যখন কোনো প্রবলেম দেবো, কোনো পার্টিকুলার প্রবলেম নিয়ে যদি কারো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবেন। তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে ডিটেলে আলোচনা করতে পারব। না হলে আমি এটা বুঝতে পারছি না যে কার কোন জায়গায় কি সমস্যা হচ্ছে, বা কোন জায়গাটা কেউ বুঝতে পারছে না। সেইগুলো আমরা তাহলে তার মতো করে আমরা আরেকটা সেশনে সেইগুলো ডিটেলে আলোচনা করতে পারব। যাক, আজকে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে ধারক। এর আগে দুটো ক্লাসে আমরা ধারকত্ব নিয়ে আলোচনা করেছি। ধারকত্ব জিনিসটা কি এবং ধারকত্বের কিছু বিশেষ ধর্ম বা ধারকত্বের কিছু বিশেষ আগের দিনই আমরা করেছি। তার আধান বন্টন কিভাবে হয় সেগুলো আমরা দেখিয়েছি। আজকে আমরা দেখবো ধারক কি জিনিস বা ধারক কিভাবে তৈরি হয়। আচ্ছা, ধারক কিভাবে তৈরি হয় সেটা আমি প্রথমে বোঝাবো তোমাদের। দেখো, আমার এখানে দুখানা প্লেট আছে পাশাপাশি, দুখানা প্লেট। তার মধ্যে একটা প্লেট যুক্ত আছে তড়িৎ যন্ত্রের সাহায্যে, মানে তড়িৎ যন্ত্রের মাধ্যমে। মানে হচ্ছে ব্যাপারটা কি না, একটা প্লেট এমনভাবে যুক্ত আছে এমন একটা জিনিসের সঙ্গে যেটা থেকে কন্টিনিউয়াসলি এখানে আধান সাপ্লাই হয়। তাহলে এই প্লেটটায় আধান কন্টিনিউয়াসলি সাপ্লাই হয়। আর মনে করো এই প্লেটটায় পজিটিভ আধান রয়েছে, ঠিক আছে? তাহলে এই প্লেটটায় পজিটিভ আধান রয়েছে এবং এই আধান কমে গেলে এখান থেকে আবার সে পজিটিভ আধান নিতে পারে। এই প্লেটটা এমন একটা প্লেট যেটা তড়িৎ যন্ত্রের সঙ্গে যুক্ত, যেটা সবসময় তার আধানকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বাড়িয়ে রাখতে পারে। আচ্ছা, যেহেতু এই প্লেটটা ধনাত্মক আধানে আহিত হয়ে গেল, তাহলে এই প্লেটটার সামনে যে প্লেটটা রয়েছে তার অবস্থা কি হবে, বা তার এই অবস্থায় তার কি দাঁড়াবে, সে কি অবস্থায় থাকবে, সেটা আমরা একটু ভেবে চিন্তে দেখি। যেহেতু এটা পজিটিভ আধান এখানে রয়েছে, আবেশ একটা সৃষ্টি হয়, আমরা জানি তড়িৎ আবেশ একটা সৃষ্টি হয়। আবেশের প্রভাব পজিটিভ, মানে এখানে নেগেটিভ আধান আবিষ্ট হয়। তাহলে এখানে নেগেটিভ আধান আবিষ্ট হলো কোথায়, এর সামনের পাতে নেগেটিভ আধান আবিষ্ট হলো। আর ঠিক এর বিপরীত পাতে, বিপরীত পৃষ্ঠে পজিটিভ আধান আবিষ্ট হলো। তাহলে যে সামনে যে পাতটা আছে তার দুটো পাতে, মানে দুটো সাইডে দু রকম আধান আবিষ্ট হলো। সামনেরটায় তৈরি হলো বিপরীত আধান, আর দূরেরটায় তৈরি হলো সমান। এবং যেহেতু এখানে নেগেটিভ আধান আছে, এর কাছাকাছি আছে কিন্তু নেগেটিভ আধান।
তাহলে নেগেটিভ আধান সবসময় চাই পজিটিভ আধানকে ডমিনেট করে রাখতে, মানে নেগেটিভ আধান সবসময় পজিটিভ আধানকে আকর্ষিত করে রাখতে কাজ করবে, একে কোনো কাজ করতে দেবে না। নেগেটিভ আধানগুলো এর উপর প্রভাব বিস্তার করবে। তাহলে এখানে যদি 10টা নেগেটিভ আধান থাকে, তাহলে সে 10টা পজিটিভ আধানের উপর প্রভাব বিস্তার করবে, এমন প্রভাব খাটাবে যে এই পজিটিভ আধানগুলোকে কোনো কাজ করতে দেবে না। তাহলে ঘটনা হয়ে গেল কি না, যেহেতু পজিটিভ আধানগুলোকে কোনো কাজ করতে দিল না এই, তাহলে এর এই নেগেটিভ আধানগুলোর কাজই হচ্ছে অ্যাকচুয়ালি এই পজিটিভ আধানগুলোর কে কোনো কাজ করতে না দেয়। 1 minute প্লিজ। তাহলে এই নেগেটিভ আধানগুলো এই পজিটিভ আধানকে কোনো কাজ করতে দেবে না, তাহলে পজিটিভ আধানগুলোর উপর একটা প্রভাব বিস্তার করতে থাকে। এটা এর কাছাকাছি আছে। কিন্তু এই যে পজিটিভ আধানগুলো আছে, এই পজিটিভ আধানগুলো এই নেগেটিভ আধানকে যেহেতু ক্লোজ এরা, এই পজিটিভ আধানগুলো এই নেগেটিভ আধানের সঙ্গে আকর্ষণ বলে লিপ্ত হতে পারে। তাছাড়া এই পজিটিভ আধান এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। তাহলে এই কাছাকাছি আকর্ষণ বল কাজ করবে, দূরবর্তী একটা বিকর্ষণ বল কাজ করবে, আর এই পজিটিভ আধান এই নেগেটিভ আধানের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। তাহলে এরকম একটা সিচুয়েশন এখানে তৈরি হবে। তো যেহেতু এই সিচুয়েশনটা এখানে তৈরি হলো, তো এই সিচুয়েশনটা এখানে তৈরি হওয়ার পর সমস্যাটা আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এই যে নেগেটিভ আধানটা পজিটিভ আধানকে কাজ করতে বাধা দেবে, সেটা খুব একটা ভালোভাবে দিতে পারে না, জানো তো? তার কেন দিতে পারে না? তার কারণ হচ্ছে এই যে পজিটিভ আধানগুলো বসে আছে না, এরা এই নেগেটিভ আধানগুলো এই পজিটিভ আধানকে যে কাজে বাধা দেবে, সেই কাজটা করতে এদেরকে আটকাবে হচ্ছে এই পজিটিভ আধান। তাহলে আমাকে কি করতে হবে? এই পজিটিভ আধানগুলোকে তাড়িয়ে দিতে হবে। তখন আমি কি করলাম, এটাকে একটু গ্রাউন্ড করে দিলাম। এটাকে গ্রাউন্ড করে দিলাম মানে এটাকে আমি ভূমির সঙ্গে আটকে দিলাম, লাগিয়ে। তাহলে ভূমির সঙ্গে লাগিয়ে দিলে কি হলো, যেহেতু এটা মুক্ত আধান, তাই পজিটিভ আধানটা এখান থেকে বেরিয়ে গেল। এই পজিটিভ আধানটা এখান থেকে বেরিয়ে গেল। তো যেহেতু পজিটিভ আধানটা এখান থেকে বেরিয়ে গেল, তাহলে এখন নেগেটিভ আধানগুলো কিন্তু এই পজিটিভ আধানের দ্বারা ইনফ্লুয়েন্স হবে না। তাহলে এই নেগেটিভ আধানগুলো এই পজিটিভ আধানকে ডাইরেক্টলি তাদের কাজে বাধা দিতে পারে। তাই নেগেটিভ আধানগুলো পজিটিভ আধানকে নিষ্ক্রিয় করে রাখবে। অ্যাকচুয়ালি নেগেটিভ আধানগুলো পজিটিভ আধানকে আকর্ষণ করে এই জায়গাটা নিষ্ক্রিয় করে দেওয়া মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ কম্বাইন হয়ে গেল, মনে করে নাও। তাহলে এখানে পজিটিভ আধানগুলো ভ্যানিশ হয়ে গেল, নেগেটিভ আধানগুলো ভ্যানিশ হয়ে গেল। কি কারণে না, এরা এতে ইনফ্লুয়েন্স ঘটিয়ে পজিটিভ নেগেটিভ কম্বাইন করে। তাহলে এই পজিটিভ গুলো যদি চলে যায়, মানে কম্বাইন হয়ে যায়, যদি এই প্লেটটা তো তড়িৎ যন্ত্রের সঙ্গে যুক্ত। আমি আগেই বলেছি যে এটা এমন একটা তড়িৎ যন্ত্রের সঙ্গে যুক্ত যেটা সবসময় আধান সাপ্লাই করে, মানে এতে যদি আধান বেরিয়ে যায় তাহলে সবসময় আধান সাপ্লাই করতে থাকে। তাহলে কি হলো না, এই পজিটিভ আধানগুলো যেই ভ্যানিশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখান থেকে পজিটিভ আধান চলে এলো, এসে এটাই আবার পূর্ণ করে দিল, আবার নেগেটিভ তৈরি হলো, আবার পজিটিভ তৈরি হলো, আবার পজিটিভটা বেরিয়ে গেল, আবার ইনফ্লুয়েন্স হয়ে গেল, এটা কমে গেল, আবার আধান এসে গেল। তাহলে ঘটনাটা হচ্ছে
যে এটায় আস্তে আস্তে আধানের সঞ্চয়ের পরিমাণটা বাড়বে। কোথা থেকে সঞ্চয় করছি? এর থেকে টেনে নিচ্ছি, জমা করছি। তাহলে ধারক কি করে? ধারকের কাজ হচ্ছে আধান সঞ্চয় করে রাখা। সে কোন প্রসেসে করে সেটা আমরা এখানে দেখাবো। এবার এই যে আধানটা ধারক সঞ্চয় করবে, তা ধারকের যতটা পরিমাণ আধান, কি পরিমাণ আধান সঞ্চয় করবে সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমরা আগে বলেছি সি ইকুয়াল টু কিউ বাই ভি। কোন ধারকের ধারকত্ব, এইভাবে তার আধান আর বিভব দুটো জিনিস। তাহলে এই যে ধারকটা আধান সঞ্চয় করে রাখবে সেগুলো নির্ভর করে কতগুলো বিষয়ের। এক নম্বর পয়েন্ট হচ্ছে পরিবাহী পাতের ক্ষেত্রফল। এটার উপর ডিপেন্ড করে। কি ডিপেন্ড করে? ধারকের ধারকত্ব যে যে বিষয়ের উপর নির্ভর করে। ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তার মধ্যে এক নম্বর হচ্ছে পরিবাহী পাতের ক্ষেত্রফল। এটা কি বোঝায়? যদি পরিবাহী পাতের ক্ষেত্রফল বেশি হয় তাহলে সঞ্চিত আধানের পরিমাণ বাড়বে, আর আধানের পরিমাণ বাড়া মানে তার ধারকত্ব বাড়বে। বোঝা গেল কি? যদি পৃষ্ঠের ক্ষেত্রফল বেশি হয় তাহলে সঞ্চিত আধানের পরিমাণ বেশি হবে, সঞ্চিত আধানের পরিমাণ বেশি মানে তার ধারকত্ব বেশি হবে। তাহলে জিনিসটাকে এইভাবে লিখে নেবে। 2 নম্বর, পরিবাহী দুটির মধ্যে দূরত্ব, এটা কিন্তু একটা ফ্যাক্ট। পরিবাহী দুটির মধ্যে দূরত্ব, এই দূরত্বের উপর ধারকত্ব কিভাবে ডিপেন্ড করে? পরিবাহী দুটোর মধ্যে দূরত্ব, আচ্ছা দেখো, এই যে ইনফ্লুয়েন্স ঘটাবে, এই প্লেটটার সঙ্গে এই প্লেটটার ডিসটেন্স যদি কম হয় তবে তো এর পক্ষে ইনফ্লুয়েন্স ঘটানো সুবিধা। তাহলে দূরত্ব যত কম হবে তত এই বেশি ইনফ্লুয়েন্স ঘটাবে, তত বেশি আধান এসে জমা হবে। এই দূরত্ব যদি বেশি হয় এর ইনফ্লুয়েন্স ঘটানোর ক্ষমতাটা অনেকটা কমে যাবে, ফলে বেশি আধান আসতে পারবে না, ধারকত্ব কম হবে। তাহলে পরিবাহী দুটির মধ্যে দূরত্ব যত কম হয় তত আধান সঞ্চয়ের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ তার ধারকত্ব বাড়ে। তাহলে দূরত্বের উপর এটা কিন্তু ব্যস্তানুপাত। নেক্সট হচ্ছে পরিবাহী দুটির মধ্যবর্তী মাধ্যম। পরিবাহী দুটির মধ্যবর্তী মাধ্যম, ঘটনা হচ্ছে পরিবাহী দুটোর মধ্যবর্তী যে মাধ্যমটা আছে, এই মাধ্যম যদি বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো মাধ্যম দেয়া যায় তাহলে দেখা যায় যে তার ধারকত্ব বেড়ে যায়। তাহলে বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম দিলে তার ধারকত্ব বেড়ে যায়। তাহলে এই হলো মেইন তিনটে পয়েন্ট, এখানে যে তিনটে পয়েন্টের উপর বেস করে কোনো পরিবাহীর ধারকত্ব নির্ভর করে। চলো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব আমরা নির্ণয় করব।
আমরা একটা সমান্তরাল পাত ধারক তৈরি করছি। সমান্তরাল পাত ধারক কিভাবে তৈরি করি না, এখানে একটা সমান্তরাল দুটো পরপর দুটো সমান্তরাল প্লেট এভাবে রাখা আছে, তার মধ্যে উপরের প্লেটটা আহিত, নিচের প্লেটটায় ভূসংলগ্ন, মানে নিচের প্লেটটা আটকে করা আছে। উপরের প্লেটটা হচ্ছে আমি এ দিয়ে লিখেছি, নিচের প্লেটটাকে আমি বি দিয়ে লিখেছি। উপরের প্লেটটায় প্লাস কিউ আধান দেয়া আছে, কিউ আধান আছে, প্লাস কিউ আধান দেয়া আছে, আর নিচের প্লেটটা মাইনাস কিউ আধান আবিষ্ট হবে কিন্তু আবেশের প্রভাবে। আর দুটো প্লেটেরই একটা ক্ষেত্রফল আছে, প্লেটের ক্ষেত্রফলটাকে আমি আলফা ধরেছি। প্লেটের ক্ষেত্রফল আলফা, আর মধ্যবর্তী যে মাধ্যমটা আছে সেটাকে আমি বায়ু মাধ্যম ধরেছি। আচ্ছা দেখো, দুটো প্লেটের মধ্যে একটা ব্যবধান আছে, ডিসটেন্স আছে, এই ডিসটেন্সটা আমি ডি ধরেছি, স্মল ডি। এবার এই যে ডিসটেন্সটা দেখো শুরু হচ্ছে, আমি এ প্লেট থেকে যাবতীয় জিনিস শুরু করব, এ প্লেট থেকে শুরু করে বি প্লেট পর্যন্ত। দেখো এই প্লেট থেকে ডিসটেন্স হচ্ছে r = 0, সেখান থেকে ডিসটেন্স আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন বি প্লেটে যাচ্ছে তখন এই ডিসটেন্সটা হচ্ছে ডি। হলো, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার কনস্ট্রাকশন অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এই হচ্ছে আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা আমরা কিভাবে তৈরি করলাম। এবং এর মাঝে যেহেতু একটা জিনিস একটু বলে রাখার দরকার, যেহেতু প্যারালাল প্লেট ক্যাপাসিটর এটা সমান্তরাল পাত ধারক, তাহলে এর যে মধ্যবর্তী অংশে যে আমি অ্যারো চিহ্ন দিয়ে কতগুলো জিনিস দেখিয়েছি একটু লক্ষ্য করবে। তাহলে সেই অ্যারো চিহ্ন দিয়ে যে জিনিসগুলো দেখিয়েছি সেটা হচ্ছে এদের মধ্যে যে তড়িৎ প্রাবল্য, তড়িৎ বলরেখাগুলো যে দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে এইভাবে দেখানো হচ্ছে। তাহলে সেই তড়িৎ বলরেখা কি নির্দেশ করে আমরা আগেই পড়েছি, তড়িৎ বলরেখা হচ্ছে প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তাহলে সেই প্রাবল্যটা কত সেটা আমরা একটু ভাববো। এটা ভাববো মানে এটা আমরা আগে পড়েছিলাম গাউসের উপপাদ্য, যখন আমরা পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম একটা সমান্তরাল প্লেটের যে কোনো দুটো প্রান্তে প্রাবল্য কত হয় না, প্রাবল্য হয় E = σ/2ε0। একটুখানি রেজাল্টটা একটু ব্যাকআপ করে দেখে নিন, পাতা উল্টে একটু রেজাল্টটা দেখে নেবে বা আগের ভিডিওতে একটু দেখে নেবে, যেখানে আমরা গাউসের সূত্র পড়েছি সেই সূত্রে আমরা দেখিয়েছিলাম E = σ/2ε0। সেটা ছিল একটা সমান্তরাল প্লেটের যে কোনো প্রান্ত, মানে সাইডে, এই সাইডে হতে পারে ওই সাইডে হতে পারে। কিন্তু দেখো এখানে দুখানা সমান্তরাল প্লেট আছে, তাহলে এর মধ্যবর্তী কোন জায়গায় যদি আমি প্রাবল্য বার করি তাহলে অবভিয়াসলি এর রেজাল্টটা কিন্তু হবে না। ভালো করে ভেবে দেখো, আমার এখানে এই একটা প্লেট, এই একটা প্লেট, আমি এর মধ্যবর্তী কোন একটা বিন্দুতে প্রাবল্য বার করব, তাহলে এর জন্য σ/2ε0, আবার এর জন্য σ/2ε0। তাহলে এই মধ্যবর্তী কোন একটা বিন্দুতে প্রাবল্য হবে σ/2ε0। তাই এই জিনিসটা একটুখানি খেয়াল রাখবে, যখন আমি কোনো দুটো প্লেট সমান্তরাল প্লেট নিচ্ছি তখন তাদের মধ্যবর্তী কোনো একটা পয়েন্টে, মধ্যবর্তী কোনো যে কোনো পয়েন্টে যদি আমি প্রাবল্য জানতে চাই তাহলে সেই প্রাবল্যের রেজাল্ট হবে কিন্তু σ/ε0। আচ্ছা, তাহলে আমি এখানে কতগুলো একটু জিনিস লিখবো, সেটা হচ্ছে যে পাত দুটির ক্ষেত্রফল, যেটা আমার লাগবে, পাত দুটির ক্ষেত্রফল আলফা, দূরত্ব, পাত দুটির দূরত্ব ডি। আচ্ছা, আর হচ্ছে মোট পাত দুটির মধ্যবর্তী অংশে প্রাবল্য E = σ/ε0। σ/ε0টা কিভাবে এলো আমি কিন্তু বলে দিলাম, জাস্ট নোট করে রাখবে। এটা কিন্তু কিভাবে এলো তোমাদের ক্যালকুলেশন এখানে দেখানোর দরকার নেই, শুধু তোমরা জেনে রাখবে এটা কিভাবে এলো। একটা প্লেটের জন্য তাহলে σ/2ε0, যেহেতু দুদিকে দুটো প্লেট আছে তাই তার মধ্যবর্তী কোন অংশে আমরা কিন্তু σ/ε0, তাই এটা আমি মুছে দিচ্ছি এখন। তাহলে আমরা মধ্যবর্তী অংশের প্রাবল্য E = σ/ε0। চলো এবার আমি কি বার করব, আমি বার করতে চাইছি ধারকত্ব। আচ্ছা, আমি এই সমান্তরাল প্লেটের ধারকত্ব বার করতে গেলে আমার টার্গেট হচ্ছে ধারকত্ব মানে C =
কিউ বাই ভি। তাহলে বিভব জানতে হবে, আধান কত আছে। আচ্ছা আধান কত আছে সেটা একটু বলি। আধান কত আছে, এই প্লেটটায় আধান কত আছে, প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান আছে। তা এই প্লেটে যদি হ্যাঁ আরেকটা জিনিস ধরতে হবে, পাত দুটি আধানের তলমাত্রিক ঘনত্ব। অবশ্যই এখানে সিগমা বলাই আছে, ঘনত্ব সিগমা, ঠিক আছে। আধানের তলমাত্রিক ঘনত্ব এখানে সিগমা বলা আছে, খুব ভালো। তলমাত্রিক ঘনত্ব সিগমা। আচ্ছা সিগমাটা কি হয় অ্যাকচুয়ালি? সিগমা হয়, সিগমা ইকুয়াল টু আমরা জানি কিউ বাই এ। এ মানে ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলটা এই নয়, ক্ষেত্রফল আমি আলফা ধরেছি, তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই আর। দেখা যাক এরপর কি করা যায়। যে তাহলে আধানের পরিমাণটা, এখানে যে আধান আছে তার পরিমাণটা আমি পেলাম সিগমা ইনটু আলফা, আধানের পরিমাণটা পেয়ে গেলাম, ভালো। আচ্ছা এবার কি দরকার, এবার আমার দরকার এটা আমার দরকার হচ্ছে বিভব বার। আচ্ছা বিভব বার করব মানে আমি এ পাতের বিভব বার করব বি এর সাপেক্ষে, যেহেতু বিটা গ্রাউন্ড আছে বিভব শূন্য, তাহলে এ পাতের বিভব বার করতে হবে। এ পাতের বিভব বার করা মানে হচ্ছে বিভবের একটু সংজ্ঞাটা জাস্ট নেই, লক্ষ্য করো। বিভবের সংজ্ঞা হচ্ছে একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তুলে এনে কোনো একটা বিন্দুতে বসাতে যে কিছু কার্য করতে হয়। তাই বিভবটা এখানে আমি এ পাতে বার করব, তাহলে কোনো একটা আধানকে আমাকে বি পাত থেকে তুলে এনে এ পাতে বসাতে হবে। ভালো করে মনে রাখবে, আমি বিভবটা কোথায় বার করছি, কার বার করছি, এ প্লেটের বিভব বার করছি। কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। যেহেতু বি এর সাপেক্ষে আমি এ প্লেটের বিভব বার করছি, তাহলে আমাকে একক ধনাত্মক আধানটাকে তুলে আনতে হবে কিন্তু বি প্লেট থেকে এ প্লেটের দিকে। তাহলে ওই যে আধানটা আসবে এদিকে, সে কিন্তু প্রাবল্যের বিপরীত দিকে আসছে, খেয়াল করে, প্রাবল্য এদিকে। তাহলে আমাকে একক ধনাত্মক আধানকে এখান থেকে তুলে এনে এখানে আনতে হবে। তাহলে হিসেব বলছে এদিক থেকে এদিকে আসা মানে আমাকে প্রাবল্যের বিপরীত দিকে কার্য করতে হবে। সেই যে কার্য করতে হবে সেটাই হচ্ছে দুটো প্লেটের মধ্যবর্তী বিভব। তাহলে বিভব ভি ইকুয়াল টু, ভালো কথা দেখি, তাহলে মাইনাস বি টু এ, বি থেকে এতে আসছে ই ডট ডিআর। কোথা থেকে এলো? আমাদের বিভবের সংজ্ঞা থেকে। তাহলে প্রাবল্য মানে বল ইনটু সরণ, সবসময় ভেঙে নেবে, সিম্পলেস্ট ফর্ম বোঝার চেষ্টা করবে। প্রাবল্য মানে এটা বিভব মানে কার্য, কার্য মানে বল ইনটু সরণ হবে। তাহলে প্রাবল্য মানে একটা বল, ডিআর মানে সরণ। এখন এখানে আমাকে একটু লিমিটটা চিন্তা করতে হবে, লিমিটটা কত। আচ্ছা ই আর ডি আর দুটোই কিন্তু পরস্পর একদম সেম ডিরেকশনে, তাহলে সেখানে আমি এখানে চিহ্নটা এই ডটটা উঠে যাচ্ছে, ই ইনটু ডি আর কাটছি আমি, আর এই ডিসটেন্স এখানে ডি থেকে যাচ্ছে 0, তাহলে এখান থেকে ওখানে যাচ্ছে, তাহলে ই ইনটু ডি আর। তাহলে আচ্ছা তুমি এখানে একটা কাজ করতে পারো, এখানে মাইনাস সাইনটা না দিতে পারো, এখানে মাইনাস সাইন কেন আমি বলি, তোমার যদি ডিআরটা এদিক থেকে এদিকে আর তোমার হচ্ছে ই এর ডিরেকশনটা এদিকে, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ডিআরটা উপর দিকে হচ্ছে, ই এর ডিরেকশনটা নিচের দিকে, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে ই ডট ডিআর মানে ই ডিআর cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি হচ্ছে -1, তাহলে এখানে মাইনাস আছে। এইভাবে লিখে তারপর এটা মাইনাসটা, তাহলে d থেকে 0 e ইনটু dr, তাহলে মাইনাস d থেকে 0 e dr, e মানে সিগমা পাই এপসাইলন 0 ইনটু dr,
তাহলে দেখি এবার কত হয় মাইনাস সিগমা বাই এপসাইলন 0 ইনটু dr d থেকে 0, তাহলে প্রথমে হবে d একটা r হয়ে গেল, প্রথমে হবে 0 তাহলে মাইনাস d, তাহলে সিগমা d বাই এপসাইলন 0, তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট। রেজাল্ট হলো v বেরোলো, তাহলে v বেরিয়ে গেছে, আধার বেরিয়ে গেছে, আধার বেরিয়ে গেছে এখানে, v বেরিয়ে গেল এখানে, তাহলে ধারকত্ব c ইকুয়াল টু q বাই v, q বাই v, q সমান হচ্ছে সিগমা ইনটু আলফা বাই সিগমা d বাই এপসাইলন 0, তাহলে সিগমা কেটে গেল, এপসাইলন 0 আলফা বাই d, তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হলো এপসাইলন 0 আলফা বাই d, প্রোভাইডেড এটা কিন্তু বায়ু মাধ্যমে, যদি এখানে বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থাকতো তাহলে আমরা কিন্তু এই যে রেজাল্টটা যেটা আমাদের সিগমা বাই এপসাইলন 0 লিখেছি এটা হতো সিগমা বাই কে এপসাইলন 0। খেয়াল রাখবে এগুলো, কিন্তু তোমার মাধ্যমটা কি দেয়া আছে, বায়ু মাধ্যম দেয়া আছে না অন্য কোনো দেয়া থাকে, তাহলে এখানে একটু নোট করে নাও, যদি অন্য কোনো মাধ্যম থাকে, অন্য কোনো মাধ্যম থাকে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, সেক্ষেত্রে E ইকুয়াল টু সিগমা বাই কে এপসাইলন 0। আর নিশ্চয় বুঝতে পারছো, তাহলে কে এপসাইলন 0 যদি ফিগারটা আসে তাহলে সেক্ষেত্রে ধারকত্ব হবে এপসাইলন 0 মানে কে এপসাইলন 0 কে আলফা বাই d, একটা করে একটা এখানে কে চলে আসবে, তাহলে এটা বায়ু মাধ্যমে, এটা হলো বায়ু ছাড়া অন্য যে কোনো মাধ্যম। এবার আমি এখানে একটা জিনিস একটু বলি, এটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিন্তু হয়ে গেল, আমার রেজাল্ট শেষ। আমাকে যদি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বার করতে বলে তাহলে আমরা কিন্তু এই পর্যন্তই করব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এবার আমি একটা জিনিস যেটা বলে দেব সেটা হচ্ছে যে দেখো এই রেজাল্টটার একটা ট্যাকটিস আছে, এই রেজাল্টের একটা ট্যাকটিস একটু বলে দিই সহজভাবে বলি, সেটা হচ্ছে c ইকুয়াল টু এপসাইলন 0 আলফা বাই d, তাই তো? আচ্ছা একটুখানি ভাবো, আমি বায়ু মাধ্যমে বলছি, এখানে কটা প্লেট ছিল? দুখানা প্লেট ছিল। আচ্ছা ধরো আমি আরেকটা ধারক তৈরি করলাম যেখানে তিনখানা প্লেট আছে, বললে তিনখানা প্লেটে কি করে হবে? আরে মাঝেরটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, তাহলে এখানে ধনাত্মক পজিটিভ, এটা পজিটিভ, ঋণাত্মক ঋণাত্মক ঋণাত্মক, তাহলে উপর দিকে একটা নিচে দিকে। তা যেহেতু এটা তিনটে প্লেট দিয়ে আছে, এটাও সমান্তরাল পাত ধারক, তাহলে এই ধারকত্ব কি হবে? তা এইটা রেজাল্ট আমি বলে দেব, c ইকুয়াল টু এই রেজাল্টটা হবে 2 এপসাইলন 0 আলফা বাই। একটা জিনিস বলে দিই একটু মনে রাখবে, এখানে কটা প্লেট ছিল? দুটো প্লেট ছিল, তাহলে এখানে একটা ফ্যাক্টর, যেহেতু 1 ফ্যাক্টর আছে, দুটো প্লেট ছিল, তাহলে 2 মাইনাস 1 ইনটু এপসাইলন 0 আলফা বাই। আর এখানে যেহেতু তিনটে প্লেট আছে তাহলে হচ্ছে 3 মাইনাস 1 ইনটু এপসাইলন 0 আলফা বাই। তাহলে তুমি শিখে গেলে যদি n সংখ্যক প্লেট থাকে তাহলে তার ধারকত্ব হবে n মাইনাস 1 ইনটু এপসাইলন 0 আলফা বাই। এটা একটু জাস্ট তোমাদের নলেজের জন্য বললাম, যে একটু সহজভাবে বোঝার জন্য বললাম যে আমরা কিভাবে n সংখ্যক যদি সমান্তরাল পাত থাকে তার ধারকত্ব আমরা কিভাবে
নির্ণয় করব। তাহলে আজকে আমরা শিখলাম সমতল পাত ধারক। সমতল পাত ধারকটা একটু ভালোভাবে পড়বে। সমতল পাত ধারকটা তার ধারকত্ব এবং সেটা আরো অ্যাপ্লিকেশন আছে, আমরা পরে দেখিয়ে দেবো কি কি অ্যাপ্লিকেশন আছে, এটা নিয়ে অঙ্কও আছে, সেটা আমরা পরে দেখিয়ে দেবো। আজকে আমরা এই পর্যন্তই ক্লাস শেষ করছি। নেক্সট টাইম আবার দেখা হবে। ভালো থাকবে সবাই। বাই বাই।